তো আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটু আমরা আইভি ফ্লুইডস নিয়ে আলোচনা করব। আইভি ফ্লুইডস মানে হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইডস। আইভি ফ্লুইডস মানে হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড। ইন্ট্রা ইন্ট্রাভেনাস ফ্লুইড। আচ্ছা, ইন্ট্রাভেনাস কেন বলছো? ইন্ট্রাভেনাস কেন বলছে তার কারণ হচ্ছে আমরা ফ্লুইডসটা ডিরেক্ট ভেনের মধ্যে দেবো। ভেন মানে হচ্ছে শিরার মধ্যে দেবো, সেজন্য বলা হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড। তবে আইভি ফ্লুইড মানে হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড। এরা বিভিন্ন রকমের আইভি ফ্লুইডস আছে। আমরা মোটামুটি জানি যে ক্রিস্টালয়েড, ক্রিস্টালয়েডস অ্যান্ড হচ্ছে কলয়েডস। আচ্ছা, কলয়েডস এবং ক্রিস্টালয়েডস এর মধ্যে পার্থক্য কি? কলয়েডস এবং ক্রিস্টালয়েডস এর মধ্যে পার্থক্য কি? কলয়েডস এবং ক্রিস্টালয়েডস, ক্রিস্টালয়েডস মানে হচ্ছে যে একটা ফ্লুইড তৈরি হচ্ছে, মানে একটা সলিউশন তৈরি হচ্ছে। তো সলিউশনের মধ্যে কি, ধরো জল আর চিনি আমরা মিশিয়ে দিচ্ছি, দিলে একটা সলিউশন তৈরি হচ্ছে, ঠিক ফ্লুইডটাও তেমন। তো যদি কোনো সলিউশন, সেখানে থেকে দেখা যাচ্ছে যে যে মলিকিউলস গুলো দেখা হচ্ছে, সেই মলিকিউলস গুলো যদি খুব মাইক্রো হয়, মানে খুব ছোট ছোট হয়, তাহলে সেটা হচ্ছে কি, তাহলে সেটা হচ্ছে ক্রিস্টালয়েডস। এবং তাহলে ছোট ছোট হওয়ার জন্য কি সুবিধা পাবো না, আমরা ওই মলিকিউলস গুলো জল, আমাদের যে ব্লাড স্ট্রিম, মানে আমাদের যে শরীরের মধ্যে যে ভেন্স আছে, তার মধ্যে রক্ত আছে, তো রক্ত থেকে বাইরে বেরিয়ে গিয়ে বিভিন্ন টিস্যুতেও ওই মলিকিউলস গুলো পৌঁছাতে পারে। তাহলে সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে ক্রিস্টালয়েডস ফ্লুইড। ঠিক আছে, ক্রিস্টালয়েড, সেগুলো হচ্ছে ক্রিস্টালয়েড। আর কলয়েডস কি না, কলয়েডস এর হচ্ছে মলিকিউলস গুলো অনেক বড়। তাহলে সেগুলো কিন্তু সহজে কিন্তু আমাদের ব্লাড স্ট্রিম, মানে আমাদের রক্ত থেকে বেরিয়ে গিয়ে সাধারণত টিস্যুতে যেতে পারে, টিস্যুতে যেতে পারে না, টিস্যুতে যেতে পারে না। তাহলে কলয়েডস এবং ক্রিস্টালয়েডের পার্থক্য বোঝা গেল। তাহলে কলয়েডস এর, ক্রিস্টালয়েডের এক্সাম্পল কি হবে না? ক্রিস্টালয়েডস হচ্ছে আমরা নর্মালি যেগুলো দেখি যে নর্মাল স্যালাইন, রিঙ্গাল ল্যাকটেট, ঠিক আছে, ডেক্সট্রোজ, এগুলো সব কিন্তু আমাদের এক একটা ক্রিস্টালয়েডস। ঠিক আছে, এবার নর্মাল স্যালাইনের অনেক রকম পার্সেন্টেজ হয়, মানে 3% NaCl, সোডিয়াম ক্লোরাইড, সেটাকে বলা হচ্ছে 3%। কোনোটা হচ্ছে 0.9%, কোনোটা হচ্ছে 0.45%। যখন যেটা প্রয়োজন হয় সেটাকে আমরা ইউজ করি। রিঙ্গাল ল্যাকটেট ইউজ করা হয়, ডেক্সট্রোজ ইউজ করা হয়। ডেক্সট্রোজ আবার 5% ডেক্সট্রোজ হতে পারে, 25% ডেক্সট্রোজ হতে পারে। ঠিক আছে, এবার এগুলো হচ্ছে হাইপারটনিক, হাইপোটনিক হয়, আইসোটনিক, মানে এগুলো কার ভিত্তি হচ্ছে, যে ক্রিস্টালয়েডস গুলোকে ভাগ করা হয় যে হাইপারটনিক, আইসোটনিক, হ্যাঁ, হাইপোটনিক। মানে কার ভিত্তিতে করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে শরীরে কি থাকে, ব্লাডের মধ্যে যে আমাদের ভেসেলস আছে, ব্লাড সেলস এবং প্লাজমা থাকে, তাই তো? দুটো মানে রক্ত কণিকা এবং রক্তরস। তাহলে এই যে প্লাজমা, এই প্লাজমার যে কনসেন্ট্রেশন, সেটা যদি আমরা যে ফ্লুইডটা দিচ্ছি তার কনসেন্ট্রেশনের সঙ্গে মোটামুটি একটা মিল থাকলে সেটা হচ্ছে কি হলো, সেটা হচ্ছে আমাদের আইসোটনিক। টনিক মানে হচ্ছে কনসেন্ট্রেশনটা একই হচ্ছে, ঠিক আছে, আইসোটনিক মানে একই, সেম। ঠিক আছে, আইসোটনিক হচ্ছে। এবার আইসোটনিক হলো, এবার হচ্ছে হাইপারটনিক, মানে কি, যেটা দিচ্ছি সেটা প্লাজমা কনসেন্ট্রেশনের থেকে বেশি। তাহলে আইসোটনিক মানে হচ্ছে আমাদের 0.9% NaCl, সেটা হচ্ছে আইসোটনিক। আর হচ্ছে কি, হাইপারটনিক হচ্ছে কি, যখন আমরা বেশি দিই, 3% NaCl দিচ্ছি, 3% NaCl এটা। আর হাইপোটনিক কি, 0.5, মানে 0.45% NaCl। এগুলো এগুলো এক্সাম্পল আছে, এগুলো হচ্ছে কি পরে কোথায় কি ব্যবহার করা হবে সেটা আমরা বলছি। আর তাহলে কলয়েডস কি, কলয়েডস হচ্ছে যেগুলো হচ্ছে ব্লাডস এবং ব্লাড প্রোডাক্টস, যেমন হচ্ছে আমরা কি ব্লাড, হোল ব্লাড দিতে পারি, হ্যাঁ, শুধুমাত্র আমাদের কনসেন্ট্রেটেড আরবিসি দিতে পারি, যেটাকে পিআরবিসি বলা হচ্ছে, ফ্রেশ প্লাজমা দিতে পারি, প্লেটলেট দিতে পারি, বিভিন্ন ব্লাড কম্পোনেন্টস দিতে পারি, অ্যালবুমিন দিতে পারি। এগুলো সব কিন্তু আমাদের এক একটা কলয়েডস। তাহলে ক্রিস্টালয়েডস এবং কলয়েডস এর মধ্যে পার্থক্য বোঝা গেল। এবার হচ্ছে আমরা এক একটা এক্সাম্পল দেবো, যে এনএস। এনএস হচ্ছে অনেক রকম, আমরা বললাম যে এনএস এর পার্সেন্টেজ অনুযায়ী এনএস এর ভাগ হচ্ছে 3%, কোনটা হচ্ছে কি 0.45%, কোনটা হচ্ছে 0.9%। 0.9% আমরা সচরাচর ইউজ করি, সেটা হচ্ছে নর্মাল স্যালাইন। ঠিক আছে, নর্মাল স্যালাইন হচ্ছে 0. যেটা 9%, সেটা হচ্ছে আইসোটনিক সলিউশন। এটা আমরা নর্মালি কোথায় কোথায় ইউজ করবো, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নর্মাল স্যালাইন এবং রিঙ্গাল ল্যাকটেট ইউজ করা হয়। ঠিক আছে, এবার আইসোটনিক দেওয়া হচ্ছে কেন, মানে আইসোটনিকটা কেন দেওয়া হচ্ছে, আইসোটনিকটা দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যদি কোনো জায়গায় জলের ঘাটতি হয়, ঠিক আছে, জলের ঘাটতি হচ্ছে মানে সোজা কথা ডিহাইড্রেশন হচ্ছে। ডিহাইড্রেশন হলে আমরা কি করবো, যে ডিহাইড্রেশন, হাইড্রেশন মানে কি, হাইড্রো মানে জল, ডিহাইড্রেশন মানে কমে যাচ্ছে, তাহলে আমরা কি করবো, জল দেবো। তাহলে কি রিহাইড্রেশন করবো, তাহলে কি রিহাইড্রেশন। ধরো কারোর মানে লুজ টুল হয়েছে, কারোর হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কার ব্লাড লস হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তো আমরা ব্লাড পাবো না, আমরা একটু এনএস দিয়ে দেবো বা আরএল দিয়ে দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে কোনো পেশেন্টের ধরো শকে চলে গেছে, বিপি পাওয়া যাচ্ছে না, হাইপোভলিউমিক শক হয়ে গেছে, সেখানে ক্ষেত্রে কিন্তু আমরা এনএস ব্যবহার করতে পারি।
ঠিক আছে, সেটা কিন্তু আইসোটনিকই ইউজ করব। তবে যদি আমরা ফ্লুইড অফ চয়েস যদি আমরা বলি, যে ফ্লুইড অফ চয়েস কিন্তু সবসময় ডিউরেশন থেকে চয়েস করা হয়, যে আমার পেশেন্টটা কতদিন ধরে ফ্লুইড পেতে পারে। যেমন বেশি পরিমাণ আইসোটোনিক দিলে কিন্তু আমাদের শরীরে অ্যাডভার্স ইফেক্ট হয়, হ্যাঁ, অ্যাসিডিসি, মানে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। ওই জন্য কিন্তু আমরা প্রেফার করি, যদি আমরা একটা পেশেন্টকে বেশি দিন ফ্লুইড দিতে হয় মনে মনে, মানে আমরা যদি ভেবে রাখি যে পেশেন্টটা বেশি দিন ফ্লুইড দিতে হবে, তাহলে কিন্তু আমরা কিন্তু আরএল এবং এনএস মিশিয়ে দিই। তার কারণ আরএলটা হচ্ছে তো ইলেকট্রোলাইটস আছে, এনএস এনএস আরএলটা, সরি, আরএলটা যে ইলেকট্রোলাইটস আছে সেটা হচ্ছে কিন্তু পুরোপুরি আমাদের সেরাম, যে মানে আমাদের যে প্লাজমার রস আছে, মানে আমাদের প্লাজমা, ঠিক আছে, সেটা কিন্তু পুরোপুরি ওর প্রায় সেম কনসেন্ট্রেশনে থাকে, ওই জন্য বেশি সাইড এফেক্ট হয় না। ওই জন্য করে আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফ্লুইডটা চয়েস করি আরএল। এবার এনএসও দেওয়া যেতে পারে, এই জন্য করে আমরা মিশিয়ে দিই, যে আরএল প্লাস এনএস হচ্ছে আমরা মিশিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আর কি হচ্ছে, 3% এনএসিএল, 3% এনএসিএল মানে হচ্ছে, 3% এনএসিএল হচ্ছে কোথায় দেওয়া হবে, 3% যখন হচ্ছে দেখা যাচ্ছে এখানে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বেশি, মানে আমাদের যদি কোনো জায়গায় কোনো কারণে শরীরে সোডিয়ামটা হচ্ছে কমে যায়, তাহলে সেখানে হচ্ছে কি হবে, হাইপোন্যাট্রিমিয়া বলছে। হাইপোন্যাট্রিমিয়া হলে আমরা কি দেবো, যে 3% এনএসিএল দেবো। হ্যাঁ, আবার হচ্ছে অনেকে বলে তাহলে পয়েন্ট, 0.0 হচ্ছে 0.4% এনএসিএলটা কখন দেওয়া হবে, 0.4% এনএসিএলটা তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে হাইপোটোনিক সলিউশন, মানে যখন আমাদের হাইপার নাট্রিমিয়া হচ্ছে, মানে ব্লাডে সোডিয়ামটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এটা দিতে হবে। দিলে কি হবে না, আমাদের ব্লাডের মধ্যে যে সোডিয়ামটা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু এটাকে ডাইলুট করে দেবে, মানে সোডিয়ামগুলোকে বের করে আনবে, এটা কিন্তু এই জন্য করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি এনএসিএলটা মানে সোডিয়াম ক্লোরাইড, এবার এটা হচ্ছে এনএসিএল 0.9% মানে হচ্ছে আইসোটনিক, 3% মানে হচ্ছে হাইপারটনিক, আর হচ্ছে 0.245% মানে হচ্ছে তো হাইপোটনিক। এগুলো কোথায় কোথায় ব্যবহার করা হলো মোটামুটি বোঝা গেল। এবার হচ্ছে আমাদের যেটা হচ্ছে কি দা আরএল, আরএল হচ্ছে কেন বেশি ব্যবহার করা হয়, কারণ বলে দিলাম যে আরএল এর সাথে প্লাজমার হচ্ছে গিয়ে, প্লাজমার যে কনসেন্ট্রেশন সেখানে হচ্ছে আরএলটা হচ্ছে কিন্তু প্রায় সেম, ওই জন্য করে আমরা আরএলটা সবসময় ব্যবহার করি। তাহলে আমরা যদি দেখি, যদি একটা পেশেন্টকে দেখা যাচ্ছে শুধুমাত্র 24 ঘন্টা ফ্লুইড দিতে হবে, তখন আমরা আরএল বা এনএস যাই দিতে পারি, কোনো কিছু অসুবিধা নেই। যদি কোনো পেশেন্টের 24 ঘন্টা শুধু ফ্লুইড দিতে হবে, তখন কিন্তু আমরা আরএল বা এনএস যা ইচ্ছা দিতে পারি। কিন্তু যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে মোর দ্যান 24 আওয়ার্স ধরে ফ্লুইড দিতে হবে, তখন কিন্তু সবসময় চেষ্টা করতে হবে যে দুটো মিশিয়ে দেওয়ার, বা শুধু আরএল দিলেও হবে। ঠিক আছে, এবার হচ্ছে কি আমরা যদি ডেক্সট্রোজ দেবো, ডেক্সট্রোজটা হচ্ছে 25% হতে পারে আর 5% হতে পারে। কখন ডেক্সট্রোজ দেওয়া হবে, ডেক্সট্রোজটা কখন দেওয়া হবে না, ডেক্সট্রোজটা দেওয়া হবে হচ্ছে যখন একটা পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, মানে পেশেন্টের অলরেডি ফল করছে, কি ফল করছে, যে সুগার ফল করছে, ব্লাডে দেখা যাচ্ছে তার গ্লুকোজ হচ্ছে 60 নিচে নেমে গেছে, পেশেন্ট ড্রাউজি হয়ে যাচ্ছে, সোয়েটিং হচ্ছে, পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, কোমায় চলে যেতে পারে। তখন আমরা সিবিজি করবো, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ টেস্ট করে দেখছি যে আমাদের সুগারটা কম আছে, হাতে ফুটিয়ে টেস্ট করতে হবে যে সুগারটা কম আছে, সঙ্গে সঙ্গে আমরা কি দিতে হবে না, ডেক্সট্রোজ দিতে হবে, দিয়ে তার বিভিন্ন রকম পরের ট্রিটমেন্ট গুলো করতে হয়। ঠিক আছে, তাহলে এগুলো মোটামুটি এর ব্যবহার। এবার হচ্ছে আমাদের ব্লাড, সময় ব্লাড প্রোডাক্ট, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সঙ্গে সঙ্গে তো ব্লাড পাবো না, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি ফ্লুইড দেবো, সঙ্গে সঙ্গে আমরা ফ্লুইড দেবো হচ্ছে আমরা আরএল দিতে পারি। ঠিক আছে, আরএলটা কেন দেবো, তার কারণ প্লাজমা হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশনের সাথে প্রায় সেম। এবার আমরা দেখবো, আমরা ভেবে নিই যদি 4 ml ব্লাড লস হয়, যদি 4 ml ব্লাড লস হয়, 4 ml ব্লাড লস হলে আমরা কিন্তু 16 ml ফ্লুইড দিলে তবে ওটা কম্পেনসেট হবে, মানে ওটা ব্যালেন্স করে দেবে। তাহলে 4 ml যদি ব্লাড লস হয়, 16 ml কিন্তু আমাদের ফ্লুইড দিতে হবে। মানে 1 ml ব্লাড লসের জন্য আমাদের 4 ml ফ্লুইড লাগছে, 4 ml ফ্লুইড লাগছে। এবার হচ্ছে ব্লাড তো ব্লাডই হবে না, বা আমরা তো অন্য কিছু দিতে পারবো না, যতক্ষণ না আসে ততক্ষণ না ওগুলো দিতে হবে। এবার হচ্ছে অ্যালবুমিন কখন দেয়, অ্যালবুমিন হচ্ছে একটা ব্লাড প্রোডাক্ট, এগুলো হচ্ছে বিভিন্ন হেপাটিক কোনো কজ থাকলে, যেখানে প্রোটিন কমে যাচ্ছে শরীরে, শরীরে অ্যাসাইটিস হচ্ছে বা ফুলে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে আমরা মোটামুটি হেপারিনটা ইউজ করি, অ্যালবুমিনটা ইউজ করি। ঠিক আছে, এবার হচ্ছে কিভাবে যে আমরা যে এই যে ফ্লুইডটা দিচ্ছি, এগুলো 3 রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে যে আমরা একটা ফ্লুইড, ধরো ফ্লুইড দিচ্ছি, একটা কারণ হচ্ছে কিনা ফ্লুইড লস হচ্ছে, মানে তার হচ্ছে কি ফ্লুইড লস মানে ডিহাইড্রেশন হচ্ছে। একটা হচ্ছে কি না কোনো অপারেশন করতে হবে, কিছু মেনটেনেন্স ফ্লুইড দিতে হবে। আর একটা হচ্ছে ধরো ফ্লুইড লস হয়ে গেছে, সে ডায়রিয়া ভমিটিং যাই ইচ্ছা, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে ফ্লুইড লস হয়ে গেছে, মানে সেই ফ্লুইডটা একটা ব্যালেন্স করার পর, ধরো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো কারো 2 লিটার ফ্লুইড লস হয়ে গেছে, ঠিক আছে, 2 লিটার ফ্লুইড আমরা দিয়ে দিলাম সাথে সাথে, 2-3 ঘন্টার মধ্যে হয়তো ফ্লুইড দিয়ে দিলাম, কিন্তু তাকে তো একটা মেনটেনেন্স ফ্লুইড দিতে হয়। তাহলে একটা হচ্ছে কি না, একটা ডিহাইড্রেশনের জন্য ফ্লুইড, একটা হচ্ছে মেনটেনেন্স ফ্লুইড, আর যেটা একদম লস হয়ে গিয়ে নর্মালে আসছে সেটা হচ্ছে রিসাসিটেশন ফ্লুইড।
ঠিক আছে? তাহলে এই যে ফ্লুইড থেরাপি, এটা কিন্তু তিনটে না, মানে ফ্লুইড থেরাপি হচ্ছে একটা যদি একটা বোঝানো যায়, তাহলে একটা হচ্ছে রিসাসিটেশন, রিসাসিটেশন, একটা হচ্ছে রিসাসিটেশন ফ্লুইড, একটা হচ্ছে রিহাইড্রেশন ফ্লুইড, হ্যাঁ, আর একটা হচ্ছে মেনটেনেন্স ফ্লুইড। তো আমরা হচ্ছে এই রিসাসিটেশন ফ্লুইড বা মেনটেনেন্স 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 ফ্লুইড, ঠিক আছে? তো মোটামুটি রিসাসিটেশন ফ্লুইডটা আমরা পেশেন্টকে অ্যাসেস করবো, তার বিপি পালস এগুলো দেখে আমরা অ্যাসেস করে কতটা দিতে হবে, 1 লিটার 2 লিটার যতটা দিতে হবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। রিহাইড্রেশনও তাই, কতটা ডিহাইড্রেশন হয়েছে তার বিভিন্ন কারণের জন্য, সেটার জন্য দিতে হবে। এবার হচ্ছে মেনটেনেন্স ফ্লুইড মানে হচ্ছে তার এগুলো দেওয়ার পরে যেগুলো নর্মালি একটা মানুষ ফ্লুইড দিতে হবে, যেগুলো বিশেষ করে পেশেন্ট কোনো অবজারভেশন আছে বা ওটি হয়েছে, এইসব পেশেন্ট মেনটেনেন্স ফ্লুইড যেগুলো দিতে হয়, সেগুলো হচ্ছে কিন্তু একটা হিসাব করে দিতে হয়। সেটা দেওয়ার জন্য আমরা প্রথমে কিভাবে দিই, সেটা হচ্ছে একটা আইভি সেট লাগবে। আইভি সেট দেখেছো তোমরা মোটামুটি একটা আইভি সেট, এটা একটা আইভি সেট, এটা হচ্ছে দেখছো এটা এই ডিটেলটা, এটা হচ্ছে কি আইভি সেট, এটা হচ্ছে ফ্লুইড, এটা চেম্বার রয়েছে, এখানে একটা রেগুলেটর আছে। তো আইভি সেটের মধ্যে একটা জিনিস লেখা থাকে, এখানে দেখবে যে এইটা বোঝা যাচ্ছে না খুব একটা, তো লেখা থাকে, আমি বলে দিচ্ছি। আইভি সেট কোথায় দেয়, জেল কোষায় দিতে হয়। এই যে আমাদের এটা আছে, এটা হচ্ছে যে আইভি ক্যানুলা। আইভি ক্যানুলা হচ্ছে দেখো বিভিন্ন সাইজের, হচ্ছে আইভি ক্যানুলা হচ্ছে বিভিন্ন সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন সাইজের ক্যানুলা আছে। হ্যাঁ, 24, 22, তো যখন যেটা লাগবে, যে সাইজের আমরা ক্যানুলাটা লাগবে, কিন্তু সেই ক্যানুলার সাইজে আমরা ইন্টারভেনাস, মানে এখানে আমরা ভেন দেখবো, ভেনে বা এখানে এইসব জায়গায় কিউবাটাল ফসা বা আমার হাতে ভেন দেখে ওগুলোকে পিক করে ওটাকে ইয়ে করা হবে। তারপর হচ্ছে আইভি সেটটাকে অ্যাটাচ করে দিয়ে ফ্লুইডের সাথে অ্যাটাচ করে কত ফ্লুইড কত আওয়ারলি যাবে সেটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এইবার হচ্ছে আমরা যদি ফ্লুইড ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখবো যে এই যে ব্যাগটা আছে না, এই যে মানে প্যাকেটটা আছে, এর প্যাকেটের গায়ে একটা জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে কি ড্রপস ফ্যাক্টর। সেটা হচ্ছে কি ড্রপস ফ্যাক্টর, কি কি লেখা থাকে, সেটা হচ্ছে ড্রপস ফ্যাক্টর। হুম, ওটা হচ্ছে ড্রপস ফ্যাক্টর। ড্রপস ফ্যাক্টর মানে হচ্ছে আমার সোজা কথা কত ড্রপসে কত এমএল, সোজা কথা কত ড্রপস, কত 10 ড্রপস ইকুয়াল টু 1 ml। যদি আমার একটা ব্যাগে লেখা থাকে যে ড্রপস ফ্যাক্টর ইকুয়াল টু 20, তাহলে তোমার বুঝতে হবে যে ড্রপস ফ্যাক্টর ইকুয়াল টু 20 মানে হচ্ছে 10 ড্রপসে হচ্ছে 1 ml। এবার যদি ড্রপস ফ্যাক্টর তোমার একটা ফ্লুইডের গায়ে লেখা থাকে, ধরো কোনো একজন অ্যাডভাইস দিচ্ছে, যদি কোনো একটা ডক্টর অ্যাডভাইস দিচ্ছে, যে আমার 500 ml ফ্লুইড 500 ml ফ্লুইডকে আমার 6 আওয়ারলি দিতে হবে। তাহলে আমি সোজা কথা কত ড্রপস পার মিনিট দেবো, এটা আমি কিভাবে ক্যালকুলেট করবো? 500 ml ফ্লুইড আমার 6 আওয়ারলি যাবে, মানে সোজা কথা 6 আওয়ার ধরে তাহলে 500 ml যাবে। তাহলে আমাকে শুধু আমার যে আমাদের যে বেটা আছে, যে প্যাকেটটা আছে, এই প্যাকেটটা একটা জায়গায় কোথাও লেখা থাকবে, দেখবে কোনো একটা জায়গায় কোথাও এখানে বা কোথাও লেখা থাকবে যে আমাদের ড্রপস ফ্যাক্টর কত, ঠিক আছে? মোটামুটি খুঁজে দেখতে হবে। যদি আমরা ধরে নিই যে এটা ড্রপস ফ্যাক্টর 20, যদি আমরা ধরে নিই যে এটা ড্রপস ফ্যাক্টর 20 মানে হচ্ছে তার 20 ড্রপস মানে 1 ml, 20 ড্রপস মানে হচ্ছে 1 ml। এইবার এটা দেখতে হবে যে কিভাবে ক্যালকুলেট করতে হবে, একটা ফর্মুলা আছে, সোজা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি না, কত ড্রপস যাবে ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে কিছুই নয়, ফর্মুলাটা হচ্ছে যে আমাদের একটা ফর্মুলা, কোথায় গেল এটা, ফর্মুলা আছে, ফর্মুলা আছে একটা, ফর্মুলাটা কিছুই নয়, যে আমাদের কত অ্যামাউন্টের ফ্লুইড আছে, এটা কত এমএল, মানে অ্যামাউন্ট অফ ফ্লুইড ইনটু হচ্ছে এটা কত টাইম ধরে দিতে হবে, এই কত ড্রপস ফ্যাক্টর আছে, এবং ইনটু কত টাইম, টাইমটা হচ্ছে মিনিট। ওকে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা টাইমটা হচ্ছে মিনিটে ক্যালকুলেট করতে হবে, টাইমটা মিনিট, ফ্লুইডটাকে এমএল এ, আর ড্রপস ফ্যাক্টর যেরকম হবে সেটা ক্যালকুলেট করলে কি হবে। দেখো আমাদের এখানে কি বলেছে, দেখো আমাদের এখানে বলেছে যে 6 ঘন্টা ধরে, আমাদের এখানে বলছে যে 6 ঘন্টা ধরে দিতে হবে কত এমএল ফ্লুইড, 6 ঘন্টা ধরে দিতে হচ্ছে কত এমএল ফ্লুইড, 500 ml ফ্লুইড, আমাদের ড্রপস ফ্যাক্টর 20 বলে দিয়েছে। তাহলে আমাদের 6 ঘন্টাকে আমাদের কি করতে হবে, 6 ঘন্টাকে মিনিটে কনভার্ট করলে কত মিনিট হয়, 6 ঘন্টাকে মিনিটে করতে গেলে 360 মিনিট হবে। ঠিক আছে, এবার 500 ml আমরা বলে দিয়েছি, যদি আমাদের 1 লিটার বলতো সেটাকে আমরা 1000 ml করে নিতাম, 1 লিটার বললে 1000 ml করে নিতাম, নিয়ে আমাদের কি করছে দেখো কত অ্যামাউন্ট ইনটু, তাহলে আমরা ড্রপস ক্যালকুলেট করলে এখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে আমরা যদি এখানে বসাই, দেখো এখানে যদি বসাই আমাদের 500 ml ইনটু 20,
বাই হচ্ছে টাইমটা কত, 60 × 60, 6 ঘন্টা, 60 × 6। ঠিক আছে, তাহলে এটা এটা আমাদের কেটে গেল। এটা হচ্ছে কেটে যাওয়ার পরে কি হচ্ছে না, আহ, এটা হচ্ছে 10, এটা 3। তো মোটামুটি উপরে কত হচ্ছে 500, নিচে হচ্ছে 18। তো মোটামুটি আমরা ধরি 18 তো। এটা আবার যদি কাটো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, তাহলে নিচে হচ্ছে 9 আর উপরে হচ্ছে কত, 5×25, 250। তাহলে মোটামুটি 3 লং না হবে না, মোটামুটি কত হচ্ছে, 9 × 2 = 18, আর 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8, 80 তো। হ্যাঁ, মোটামুটি 18 হয়ে যাবে দেখো, 18 ড্রপস পার মিনিট। ও আচ্ছা, সরি, 18 না, 28, 28 ড্রপ পার মিনিট হবে, কারণ 9 × 2 = 18, যদি আমরা 250 ধরছি, ডিভাইড করছি, এখানে 2, 9 × 2 = 18, এখানে হচ্ছে গিয়ে 7, 70, 7, এখানে মোটামুটি 7 লং 63 হচ্ছে। হুম, 8 লং 72, মোটামুটি 28 ড্রপ বা তার সামথিং একটু কম হবে। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেট করে তোমরা দেখে নেবে, 28 ড্রপস বা একটু তার কম হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তার ড্রপস ফ্যাক্টর, কি করে কতটা ফ্লুইড কত অ্যামাউন্টে দিতে হবে সেটা তোমরা বুঝে গেলে। এই জিনিসটা একটু ভালো করে ভিডিওটা একবার দেখো, বুঝতে পেরে যাবে ঠিক, আশা করছি। এবার হচ্ছে ফ্লুইড দিতে একটা জিনিস বললাম যে ব্লাড লস হলে, একটা জিনিস বলেছি যে ব্লাডটা যদি লস হয় তাহলে আমরা কি বলেছি যে 1 ml ব্লাড লসের জন্য 4 ml ফ্লুইড। এবার আমরা দেখতে পাচ্ছি যে মেনটেন্স ফ্লুইডটা কি করে দেবো, বা কোনো একটা পেশেন্টের খুব ডিহাইড্রেশন হয়েছে, পেশেন্টের বিপি পালস কিছু পাওয়া যাচ্ছে না, আমরা হয়তো পরপর 2-3 লিটার ফ্লুইড হয়তো পরপর দিয়ে দিলাম, দিয়ে তারপর তো তার একটা মেনটেন্স ফ্লুইড করতে হবে। সেটা কিভাবে ক্যালকুলেট করবো, সেটার জন্য বড়দের একরকম, ছোটদের একরকম। বড়দের জন্য কি হয় হচ্ছে 4:4, 4:2:1 ফর্মুলা ইউজ করা হয়। তা 4:2:1 ফর্মুলা ইউজ করতে হবে, 4:1 ফর্মুলা। প্রথম 10 কেজি বডি ওয়েটের জন্য আমরা 4 ml/kg/hour, 4 ml/kg/hour। পরবর্তী 10 কেজির জন্য 2 ml/kg/hour। তারপরে 10 কেজির জন্য হচ্ছে 1 ml/kg/hour। তাহলে আমার যদি কোনো একটা পেশেন্টের, যদি পেশেন্টের একটা ওজন ধরেছে, এখানে ধরো এখানে একটা পেশেন্টের ওজন ধরেছে 25 কেজি। এটা সবার ক্ষেত্রেও করা যায়, বড়দের না, এটা ইন জেনারেল করা যায়, কিন্তু আমি ছোটদেরটা স্পেসিফিক্যালি বলবো। ছোটদেরটা, এটা হচ্ছে ইন জেনারেল করা যায়, এখানে ছোটদেরও করা যাবে, বড়দেরও করা যাবে, কিন্তু আমরা এটাকে বড়দেরকে স্পেসিফিক্যালি ধরি। আর ছোটদের জন্য আরেকটা ফর্মুলা আছে, সেটা আমি বলছি। যে এখানে ধরো 25 কেজি ধরে দিয়েছি, 25 কেজিটা বডি ওয়েট ধরেছে, একটা পেশেন্ট, একটা বাচ্চা ধরেছে 25 কেজি বডি ওয়েট। তাহলে প্রথম 10 কেজির জন্য তার কি হচ্ছে, 10 × 4, 40 ml। পরবর্তী 10 কেজির জন্য আমার হচ্ছে কি হচ্ছে 20 ml, 2, 10 × 2। পরবর্তী 5 কেজির জন্য 5 × 1 = তাহলে 4:2:1 ফর্মুলা। তাহলে প্রথম 10 কেজির জন্য 40 ml, পরবর্তী 10 কেজির জন্য 20 ml, আর পরবর্তী 5 কেজির জন্য 5 ml। ঠিক আছে, তো টোটাল আমার কত হচ্ছে 65 ml/hour। 65 ml/hourই দেবো। কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে, কিন্তু ছোটদের জন্য আমরা যেটা মেল ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে হলিডে স্যাগার ফর্মুলা। হলিডে স্যাগার ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। ফার্স্ট একই জিনিস, যে যদি কারো 25 কেজি বডি ওয়েট হয়, প্রথম 10 কেজির জন্য দেখো, প্রথম 10 কেজির জন্য কি হিসাবে দেখ, এটা কিন্তু ওটা যে আওয়ারলি আমরা হিসাব করেছিলাম, এটা আমরা কিন্তু ডেতে হিসাব করবো, ডেতে। তাহলে প্রথম 10 কেজির জন্য আমরা দেখো, প্রথম 10 কেজির জন্য আমরা 100 ml করে ধরবো। পরবর্তী 10 কেজির জন্য আমরা ধরবো 50 ml করে। তার পরবর্তী 5 কেজি, মানে পরবর্তী বাকি যেটা হবে সেটার জন্য ধরবো 5 কেজি, মানে 20 ml করে। ঠিক আছে, তাহলে প্রথম 10 কেজির জন্য যদি আমরা ধরি, যদি কারো 25 কেজি ওজন হয়, প্রথম 10 কেজির জন্য আমরা কি করব, 10 × 100, 1000 ml। তারপরের 10 কেজির জন্য 10 × 50, 500 ml। তার পরবর্তী 5 কেজির জন্য আমরা 5 × 20, 20 ml করে পার ml ধরা হচ্ছে। তাহলে কি হচ্ছে, এক- হচ্ছে 100 ml। তাহলে টোটাল হচ্ছে 1600 ml। এই 1600 ml-টাকে আমরা 3 দিয়ে ডিভাইডেড করবো। 3 দিয়ে ডিভাইডেড করলে কি হবে, 3 দিয়ে ডিভাইড করলে আমরা 1600টাকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা 8 আওয়ারলি ফ্লুইডটা পাবো। যদি 8 ঘন্টা পর পর, বা আমরা 16টাকে 4 দিয়ে ডিভাইড করলাম, 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আর 400 ml প্রত্যেক আওয়ারে দিতে, এই প্রত্যেক 6 ঘন্টা অন্তর অন্তর দিতে হবে, কারণ 24 ঘন্টা তো। 24 ঘন্টাটাকে আমরা যদি 4টে ভাগে ভাগ করি, তাহলে 6 ঘন্টা। তাহলে এটাকেও 6 দিয়ে ভাগ করব, এই সরি 4 দিয়ে ভাগ করব, করলে আমরা কি হচ্ছে যে আমাদের 400 ml হচ্ছে, মানে প্রত্যেক 6 ঘন্টা অন্তর 400 ml ফ্লুইড দিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এইটা হচ্ছে ব্যাপার হলো। প্রথমত কি আমরা জানতে পারছি যে আমাদের ফ্লুইডস কি হয়, ক্রিস্টালয়েড, কলয়েডস। এবং ক্রিস্টালয়েডস এর কিছু উদাহরণ, কলয়েডস এর কিছু উদাহরণ, কিছু ফ্লুইডস এর এক্সাম্পল দিলাম। হ্যাঁ, আর একটা ফ্লুইডস আছে ডিএনএস। হ্যাঁ, ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্লুইডস। হ্যাঁ, ফ্লুইডস এর ব্যবহার কি হলো, মোটামুটি একটা রিসার্চেশন ফ্লুইডস, একটা মেইনটেনেন্স ফ্লুইড, একটা রিহাইড্রেশন ফ্লুইড। এগুলো থেরাপি করতে হলো, ফ্লুইড থেরাপি মানে রিহাইড্রেশন থেরাপি, যেটা একই ব্যাপার। এটা তোমরা মোটামুটি বুঝলে। কি কি এক্সাম্পল হলো, কখন মানে হাইপোনাট্রিমিয়া, মানে কখন সোডিয়াম কমে গেলে কি হবে, সোডিয়াম বেড়ে গেলে কি হচ্ছে, সুগার ফল করলে কি হবে, নর্মালি কোন ফ্লুইডটাকে বেশি আমরা প্রেফার করি, এটা জানতে পারলে।
তারপর হচ্ছে ব্লাড কখন দেওয়া হবে, অ্যালবুমিন কোথায় দেওয়া হবে, আমরা আইভি সেট এর ড্রপস ফ্যাক্টর, কি কি ক্যানুলা ইউজ করব, ক্যানুলা কিভাবে করতে হয় এবং কিভাবে ক্যালকুলেট করতে হয় ফ্লুইডটা। তারপর হচ্ছে কি এখানে থেকে আমরা কিভাবে মেনটেন্স ফ্লুইডটাকে ক্যালকুলেট করব, যে একটা হচ্ছে কি ওজন হিসাবে পার আওয়ার, একটা হচ্ছে ওজন হিসাবে হচ্ছে কি প্রত্যেক 14 দিনে কিভাবে ক্যালকুলেট করবো। তো এইটা জানতে পারলে আশা করছি সবাই ভিডিওটা বুঝতে পেরেছে। যারা না বুঝতে পারবে আমাকে অবশ্যই টেলিগ্রামে কন্ট্যাক্ট করো, তার কারণ এটা একটু কমপ্লিকেটেড জিনিস।